ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অ্যান্ড ইট কজেস ক্যান্সার। সুরভির ঘরের সারা দেওয়ালে কালো লাল রং দিয়ে কি সব তন্ত্রমন্ত্রের যন্ত্র আঁকা, সেই সঙ্গে ঘরের নানান জায়গায় লাল সাদা কালো ছোট ছোট পুতুল ঝোলানো, আর ঘরের মাঝখানে একটা বড় চক্ষ বেদি। সেই বুড়িটা বাথরুমের জানলার গ্রিল ধরে আমার দিকে তাকিয়ে খিক খিক করে হেসে বলছে, তুই সন্তানের জন্ম দিতে পারবি না। তোর সন্তান পৃথিবীর আলো দেখার আগেই মরে যাবে। তোর পেটের ভিতর দেখে নিস। বর্দি ভাই, আমি বলেছিলাম না আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। হ্যাঁ, দেখলে ঠিক আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল। আমি ওকে বাঁচাতে পারলাম না। আজ আপনি শুনবেন শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে তান্ত্রিক নীলাম্বর বানুজ্জী সিরিজের প্রথম গল্প, প্রেত মূর্তি সাধনা। দেবী নীল সরস্বতীর সাধনা করা একজন সিদ্ধ পুরুষ কিভাবে প্রেতের হাত থেকে রক্ষা করবে এক পরিবারকে, সেই গল্পই রইল আজ আপনাদের জন্য। শুরু হচ্ছে শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে তান্ত্রিক নীলাম্বর বানুজ্জী সিরিজের প্রথম গল্প, প্রেত মূর্তি সাধনা। ফোনটা 3 বার রিং হলো। অনিন্দিতা রান্নাঘর থেকে সবজি কাটতে কাটতে ফোনের আওয়াজটা শুনতে পেতেই সবজি কাটা থামিয়ে বেসিনের কল থেকে হাত ধুয়ে ডাইনিং রুমের খাবার টেবিলের সামনে এসে দাঁড়ায়, আর খাবার টেবিলের ওপর রাখা তার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে তার বান্ধবী বিজয়া তাকে ফোন করেছে। অনিন্দিতা বিজয়ার ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে বিজয়া বলে ওঠে, কি রে অনিন্দিতা, কি খবর তোর? হ্যাঁ, এতগুলো দিন হয়ে গেল, আমাকে একবারও ফোনও করিস না। ভালো আছিস তো তুই? না রে, খুব একটা ভালো নেই। আমার বাড়ির সবারই খুব শরীর খারাপ, আর একটু সাংসারিক কাজে ব্যস্ত ছিলাম বলে এই 1.5 মাস হয়ে গেল তোকে ফোনই করতে পারিনি। তা তুই কেমন আছিস? তোর হাজবেন্ড, ছেলে, ওরা সবাই কেমন আছে? আমরা ভালো আছি, কিন্তু তোরা ভালো নেই কেন? কি হয়েছে তোদের অনিন্দিতা? আর বলিস না রে বিজয়া, এই গত 6 মাস ধরে আমাদের বাড়িতে নানা দুর্ঘটনা ঘটে চলেছে। তার সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির একজন করে অসুস্থ হওয়ার পর যেই সুস্থ হচ্ছে আবার একজন অসুস্থ হচ্ছে, এই চলছে বাড়িতে, জানিস। অনিন্দিতার মুখ থেকে সব শুনে বিজয়া বলে, তোর বাড়িতে কি আবার কোনো দুর্ঘটনা ঘটলো নাকি রে? আরে আমার মেজু জায়ের বাচ্চা হওয়ার কথা ছিল না, ওনার প্রেগনেন্সি 9 মাস চলছে, হঠাৎ করে একদিন বাথরুমে কিভাবে যেন পুড়ে গেছে, তারপর জানিস মিসক্যারেজ পর্যন্ত হয়ে গেছে। অনিন্দিতার কাছ থেকে তার মেজো জায়ের কথা শুনে বিজয়া অভিমানী সুরে বলে, তুই কি বলছিস রে অনি? এত কিছু তোদের বাড়িতে দুর্ঘটনা ঘটে গেল, আমাকে একবারও জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করলি না? বিজয়ার অভিমানী কথা শুনে অনিন্দিতা বলে, তোকে যে জানাবো সেই সুযোগও আমি পাইনি রে। বাড়িতে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। তা হ্যাঁ রে অনি, তোর বাড়িতে এই ঘটনাগুলো ঘটা কবে থেকে শুরু হয়েছে বলতো? বিজয়ের কথা শুনে অনেকটু ভেবে নিয়ে বলে, ওই আমার ছোট তাইর অগ্নি আর সুরভির বিয়ের ঠিক 1 মাস পর থেকে। তা তোর বাড়িতে যখন এইসব দুর্ঘটনা একের পর এক ঘটে চলেছে, তখন তোরা কি কোনো তান্ত্রিক বা ওঝার সঙ্গে যোগাযোগ করেছিস, বা কোনো পুরোহিত দিয়ে কোনো পুজোর ব্যবস্থা কিছু করেছিস বাড়িতে? বিজয়ের কথায় অনিন্দিতা বলে, না রে, সে সুযোগ আর কোথায় পেলাম বলতো। আচ্ছা, আমার সঙ্গে তুই একটা জায়গায় যাবি, তিনি হয়তো তোর
সব সমস্যার সমাধান করতে পারবে, জানিস তো। কোথায় রে বিজয়া? আমার ছোট কাকাকে তোর মনে আছে? হ্যাঁ, ওনার কথা তো মনে আছে। তোর ছোট কাকা দেবী নীল সরস্বতীর পুজো করেন, তাই না? খুব সম্ভবত কিছু একটা সিদ্ধতান্ত্রিক। তা তোর ছোট কাকা এখনো সাধনা করেন? হ্যাঁ করে, কিন্তু এই এখন অনেকটা কম আর কি। আচ্ছা, তা তোর ছোট কাকার কাছে আমাকে তুই নিয়ে যাবি রে? শোন না, কাল আমি বাড়িতে থাকবো না, আমার হাজবেন্ডের এক কলিগের বিয়ে আছে, সেখানেই যাব। তুই পরশুদিন আয়। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে ঠিক আছে বিজয়া, তাহলে তাহলে পরশুদিন তোর সঙ্গে দেখা হচ্ছে রে। বাই। ওকে, চল, বাই। সাদা ক্যাবটা একটা লাল 3তলা বাড়ির সামনে দাঁড়াতেই বিজয়া গাড়ি থেকে নামতে নামতে বলল, আয় অনি, আমরা কাকুর বাড়িতে এসেই গেছি। বিজয়ার ডাকে অনিন্দিতা গাড়ি থেকে নেমে লাল 3তলা বাড়িটার সামনে দাঁড়িয়ে বাড়িটা দেখতে দেখতে বিজয়াকে বলল, এটাই তাহলে তোর সেই ছোট কাকা বাবুর বাড়ি? বিজয়া ক্যাব ভাড়া মিটিয়ে লাল বাড়িটার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে অনি, কাকাবাবুদের আগে তো 1তলা বাড়ি ছিল, সেটা ভেঙে এখন 3তলা করেছে। নিজের পেশার জন্য 1তলায় ওনার চেম্বার, আর 2তলায় উনি আর কাকিমা থাকেন, আর 3তলায় ওনার ছেলে আর ছেলের বউ। এই কথা বলতে বলতে বাড়ির গেটের পাশে কলিং বেলটা দু একবার টিপতেই 1তলার একটা ঘর থেকে বছর 60-61 এক ফর্সা লম্বা মতো বৃদ্ধ ভদ্রলোক বেরিয়ে আসেন এবং সেই বৃদ্ধ ভদ্রলোকের পরনে সাদা পায়জামা আর হালকা আকাশি রঙের পাঞ্জাবি, আর চোখে কালো মোটা ফ্রেমের চশমা। বৃদ্ধ ভদ্রলোক 1তলার বারান্দায় বেরিয়ে এসে বিজয়াকে দেখে হাসি মুখে বলে ওঠে, বিজয়া মা, তুই? এতদিন পর তোর ছোট কাকাকে মনে পড়লো বুঝি? এই কথা বলতে বলতে গেটটা খুলতেই বিজয়া অনিন্দিতাকে নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ছোটকা, তুমি রাগ করো না প্লিজ। সংসারে কাজের চাপ আর এই ছেলের স্কুলের পড়াশোনার জন্য তোমার কাছে আসা আর হয়ে ওঠো না। তা তুমি আর কাকিমা কেমন আছো? আমরা দুই বুড়ো বুড়ি ভালোই আছি রে। এরপর সেই বৃদ্ধ ভদ্রলোক অনিন্দিতার দিকে তাকিয়ে বিজয়াকে জিজ্ঞাসা করল, এই বিজয়া, তোর সঙ্গে ইনি কে? ছোটকা, এ হলো আমার কলেজের বান্ধবী অনিন্দিতা, অনিন্দিতা জানা। ও খুব সমস্যায় পড়ে তোমার শরণাপন্ন হয়েছে গো। বিজয়ার মুখে এই কথা শুনে বৃদ্ধ ভদ্রলোক অনিন্দিতার দিকে তাকিয়ে করজোড়ে নমস্কার করে বলে, আমার নাম শ্রী নীলাম্বর ব্যানার্জি, তবে লোকে আমাকে বাঁড়ুজ্জে মশাই বলেই চেনে। এই ভদ্রলোকটির কাছ থেকে অনিন্দিতা পরিচয় পেয়ে প্রণাম করতে করতে কাঁদতে কাঁদতে বলে, কাকাবাবু, আপনি আমার পরিবারটাকে বাঁচান কাকাবাবু। আমার পরিবারের সদস্যদের উপর বিগত 6 মাস ধরে নানান ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে, সেই সঙ্গে সবাই অসুখে ভুগছে। অনিন্দিতার কান্না দেখে নীলাম্বর বাবু বললেন, মা, আসো, ভেতরে আসো। এই বলে উনি 1তলার সরু বারান্দার এক কোণের একটা ছোট ঘরে ওদের দুজনকে নিয়ে আসে। অনিন্দিতা সেই ছোট ঘরে ঢুকে দেখে ঘরটা ছোট হওয়ার কারণে ঘরের মধ্যে বেশি জিনিসপত্র নেই। ঘরের মাঝখানে একটা ছোট কাঠের টেবিল, তার সামনে 2টো চেয়ার, আর সেই চেয়ারের মুখোমুখি টেবিলের অপর প্রান্তে আর একটা চেয়ার। এছাড়া ঘরের সারা দেওয়াল জুড়ে কাঁচের শোকেস। সেই শোকেসে নানান ধরনের বই। এছাড়া টেবিলের ওপর বেশ কিছু জ্যোতিষ চর্চার বই, পেনদানিতে কিছু পেন, পেন্সিল, একটা বড় মোটা লাল খাতা, আর একটা সরু কাঁচের গ্লাসে
কিছুটা জল। নীলাম্বর বাবু ঘরে ঢুকে বিজয়া অনিন্দিতাকে দুটো চেয়ার দেখে বসতে নির্দেশ করে। ওদের মুখোমুখি আর একটা চেয়ারে নীলাম্বর বাবু বসে এবং অনিন্দিতার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, বলো মা, গত 6 মাস ধরে তোমাদের বাড়িতে কি কি ঘটনা ঘটেছে? কি কি বিপদের সম্মুখীন তুমি হয়েছ বলো। অনিন্দিতা তার ভ্যানিটি ব্যাগ থেকে একটা ছোট জলের বোতল বের করে কয়েক ঢোক জল খেয়ে বোতলটা আবার ব্যাগের ভেতর রাখে। তারপর নীলাম্বর বাবুকে তার সমস্যার কথা বলতে শুরু করে। অনিন্দিতা বলে, আমার শ্বশুর বাড়ি হলো মুর্শিদাবাদ জেলার রায়গঞ্জ গ্রামে। বলতে পারেন ওটা একটা ছোট অখ্যাত গ্রাম। আমার শ্বশুর বাড়িতে আমি, আমার স্বামী দেবাশিস আর আমার 15 বছরের মেয়ে ইন্দ্রাণী, আমার মেজোদয় রক্তিম, তার স্ত্রী ময়ূরী, আমার ছোটদয় অগ্নি এবং তার স্ত্রী সুরভি, আমার ছোট ননদ কেয়া এবং আমার শাশুড়ি মা, এই 9 জন মিলে থাকি। বলতে পারেন যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার, কিন্তু আমাদের প্রত্যেকেরই হাড়ি আলাদা। আমার শাশুড়ি মা আর ননদ আমার কাছেই থাকে। আমার ননদ গ্র্যাজুয়েশন পাশ করে গ্রামের ছোট ছোট বাচ্চাদের পড়ায় নিজের হাত খরচের জন্য। ও মাঝে মাঝে অবশ্য সংসারেও দেয় কিছু পয়সা। আমাদের বেশ ভালোভাবেই চলে যায়, আনন্দ হাসি মজা করে চলছিল ঠিক তেমন করে। সমস্যাটা শুরু হলো আমার ছোটদের অগ্নি আর সুরভির বিয়ের ঠিক মাস 2 পর। প্রথমে হালকা সমস্যা শুরু হয়, পরে ধীরে ধীরে বাড়তে থাকে, সঙ্গে অশান্তি আর একের পর এক দুর্ঘটনা। একদিন সকালে আমি আমার ঘরে বসে আমার মেয়ে ইন্দ্রাণীকে পড়াচ্ছি, আর আমার শাশুড়ি মা রান্নাঘরে আমার বরকে খেতে দিচ্ছেন। হঠাৎ দেবাশিসের চিৎকার শুনতে পাই। সে চিৎকার করে বলছে, মা, এই ভাতের মধ্যে এগুলো কি গো? তুমি আমাকে এগুলো কি খেতে দিয়েছো বলো দেখিনি। আমি দেবাশিসের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে উঠে যাই আর গিয়ে জিজ্ঞাসা করি, কি হয়েছে, এইভাবে চিৎকার কেন করছো? মা তোমাকে কি খেতে দিয়েছে? আমার কথা শুনে ওর ভাতের থালার দিকে দেখিয়ে বলে, অনিন্দিতা দেখো, এই ভাতের মধ্যে লাল সিঁদুর মাখানো শুকনো পাতি লেবু, এই কালো চুল আর এই হলুদ গুঁড়ো, এইগুলো কোথা থেকে এলো? আমি আর ভাতের মধ্যে এইসব জিনিসপত্রগুলো দেখে ভয়ে চমকে উঠি, আর আমার শাশুড়ি মা সেই দিকে অবাক গলায় বলে, বড় খোকা, আমি যখন তোর পাতে ভাত বাড়ি তখন তো এই সিঁদুর মাখানো পাতিলেবু, এই চুলের গোছা ছিল না। এইগুলো এলো কোথা থেকে বলতো? শাশুড়ি মার এই কথা শুনে ও বলে, সেটা তো আমারও প্রশ্ন, এই জিনিসগুলো এলো কোথা থেকে? আচ্ছা মা, তুমি সত্যি করে বলো তো, ভাত বাড়ার সময় তুমি কি সত্যি এইগুলো চোখে দেখোনি? দেবাশিসের এই কথা শুনে আমার শাশুড়ি মা কাঁদো কাঁদো গলায় বলতে থাকেন, তুই বিশ্বাস কর বড় খোকা, আমি সত্যি ভাত বাড়ার সময় এই জিনিসগুলো দেখিনি। আর এগুলো কোথা থেকে এলো আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। শাশুড়ি মার এই কথা শুনে দেবাশিস আর কিছু বলে না। ওই ভাতটা আমার শাশুড়ি মা ফেলে দিয়ে আবার দেবাশিসকে নতুন করে খেতে দেন। কিন্তু আমি ভাবি, তখন ওর ভাতের মধ্যে সিঁদুর মাখানো পাতিলেবুগুলো কি রেখে দিয়ে গেল? সকালের এই ঘটনার পর সন্ধেবেলায় আরও একটা ঘটনা ঘটে। আমি ঠাকুর ঘরে সন্ধে দিয়ে এসে যেই রান্নাঘরে ঢুকতে যাব, দেখি কি রান্নাঘরের দরজার সামনে কিছু কালো ছাই আর সিঁদুরের গুঁড়ো, সেই সঙ্গে শুকনো ফুল পর্যন্ত পড়ে রয়েছে। আমি রান্নাঘরের সদর দরজার সামনে এই দৃশ্যগুলো দেখে চমকে উঠি আর সঙ্গে সঙ্গেই শাশুড়ি মাকে ডেকে পাঠাই, মা, ও মা, মা, একটু রান্নাঘরের দিকে আসুন না। আমার ডাক শুনে মা নিজের ঘর থেকে বেরিয়ে এসে রান্নাঘরের সামনে আসতেই মাকে জিজ্ঞাসা করি, মা, রান্নাঘরের সামনে কালো কালো ছাই, সিঁদুরের গুঁড়ো, শুকনো ফুল, এগুলো কি করে এলো? উনি তো রান্নাঘরের সামনে এসে এইসব দৃশ্য দেখে হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন আর আমার দিকে তাকিয়ে বললেন, জানি না বড় বৌমা, এগুলো কোথা থেকে এলো বলো তো। আচ্ছা, আজ সকাল থেকে কি ঘটছে বলো তো?
বড় খোকার ভাতের থালায় সিঁদুর মাখানো পাতিলেবু, এখন আবার রান্নাঘরে সদর দরজার সামনে কালো কালো ছাই আর সিঁদুরের গুঁড়ো। এইসব কাণ্ড কে করছে বলো তো? আমি তখন বললাম, জানি না মা, কে এইসব কাণ্ড করছে বলুন তো বাড়ির ভিতরে ঢুকে। এরপর আমি ওই কালো ছাই আর সিঁদুর সমস্ত কিছু পরিষ্কার করে যেই রান্নাঘরে ঢুকে রাতের রান্না চাপাতে যাব, ঠিক তখনই বাড়ির সদর দরজার কড়া নাড়ার আওয়াজ। আমি রান্নাঘর থেকে বেরিয়ে সদর দরজাটা খুলতেই দেখি দেবাশিসকে ওর বন্ধু সুরেন ধরে ধরে নিয়ে আসছে, আর দেবাশিস চোখ বন্ধ করে হাঁপাচ্ছে। আমি ওর এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ওর বন্ধু সুরেনকে জিজ্ঞাসা করি, ওর কি হয়েছে সুরেন? হ্যাঁ, কি হয়েছে? সুরেন তখন বলে, জানি না বৌদি, দোকানে এক কাস্টমার জিনিস কিনতে এসেছিল। সেই জিনিসটা দোকানে ছিল না বলে দাদা স্টোর রুমে গিয়েছিল। তারপর বেশ অনেকক্ষণ সময় কেটে যেতেও দাদা দেখলাম ফিরছে না। তাই আমি স্টোর রুমে যাই, আর গিয়ে দেখি দাদা অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর আমরা দোকানের সবাই মিলে দাদাকে ধরাধরি করে স্টোর রুম থেকে দোকানে নিয়ে আসি। চোখ মুখে জলের ঝাপটা দিই, দাদার জ্ঞানও ফেরে একটু পরে। তারপর একটু সুস্থ হতে আমরা একটা রিক্সা ভাড়া করে দাদাকে এখানে নিয়ে আসি। ওরই অবস্থা দেখে আমার শাশুড়ি মা তো কেঁদে কেটে একাকার। তারপর আমি আর আমার ননদ কেয়া ওকে ধরাধরি করে আমার ঘরে এনে শুইয়ে দিই। এরপর রাতের খাওয়া দাওয়ার পর একটু সুস্থ হতেই আমি জিজ্ঞাসা করি, এই তুমি স্টোর রুমে গিয়ে অজ্ঞান হয়ে গেলে কি করে? আমার প্রশ্ন শুনে ওঝা বলে, তা খানিকটা। অনিন্দিতা, আমি দোকান থেকে বেরিয়ে দোকানের পিছনে যে স্টোর রুমটা আছে না, সেখানে গিয়েছিলাম, এবং স্টোর রুমে ঢুকতেই একটা পচা আষ্টে গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারে। আমি ভাবি স্টোর রুমে হয়তো ইঁদুর বা ছুঁচো মরেছে। এরপর আমি স্টোর রুমের আলো জ্বালিয়ে ইঁদুর ছুঁচো কোথায় মরেছে তা খুঁজে বার করার চেষ্টা করি, কিন্তু তন্ন তন্ন করে খোঁজার পরেও স্টোর রুমের আনাচে কানাচে কোথাও আমি সেই পচা গন্ধের হদিশ পাই না। এরপর আমি যে জিনিসটা আনতে এসেছিলাম সেই জিনিসটা নিয়ে সেখান থেকে আমি বেরোতেই যাব, অমনি আমাকে কে যেন পিছন দিক থেকে এমন জোরে একটা ধাক্কা মারলো না, আমি ছিটকে গিয়ে স্টোর রুমের ভিতরেই পড়তেই দেখি একটা কালো মোটা মতো লম্বা ছায়ামূর্তি আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। সেই ছায়ামূর্তি মেয়ে না ছেলে আমি তা বুঝতে পারলাম না। সেই ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে আসতে আসতেই কর্কশ কণ্ঠে বলছে, আমি তোদের পরিবারের সবাইকে শেষ করে দেবো। সেই ছায়ামূর্তিটাকে ওইভাবে আমার দিকে এগিয়ে আসতে দেখে আর ওর ওই কথাগুলো শুনে আমি তৎক্ষণাৎ স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারাই। তারপর যখন জ্ঞান ফিরল দেখি দোকানে। আমি ওর এই কথাগুলো শুনি ঠিকই, কিন্তু খুব একটা তখনও বিশ্বাস করে উঠতে পারিনি। এরপর রাত বাড়ে, আর যেহেতু ওর শরীর অসুস্থ ছিল তাই আমরা দুজনেই শুয়ে পড়ি। অনিন্দিতা, অনিন্দিতা, ওই দেখো, ও বলছে আমাদের আমাদের সবাইকে শেষ করে দেবে। ও বলছে আমাদের সবাইকে নাকি শেষ করে দেবে গো অনিন্দিতা। হঠাৎ মাঝরাতে দেবাশিসের চিৎকার শুনে আমার ঘুমটা ভেঙে যেতেই দেখি ও বিছানার উপর উঠে বসে বিস্ফারিত দৃষ্টিতে ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে সমানে চিৎকার করছে আর বলছে, অনিন্দিতা, অনিন্দিতা, ওই দেখো, ও বলছে আমাদেরকে নাকি সবাইকে ও শেষ করে দেবে। দেখেছো ও বলছে। ওর এই কথা শুনে আমি সঙ্গে সঙ্গে উঠে বসি, জড়িয়ে ধরে জিজ্ঞাসা করি, কে 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 আমাদের শেষ করে দেবে? আরে আরে কে কে শেষ করবে বলো? হ্যাঁ হ্যাঁ, কে কে শেষ করবে? কে কে কাকে দেখছো? নামটা বলো, কে? ও তখন আমার দিকে তাকিয়ে আমার কথা শুনে আঙুল দিয়ে দেওয়ালের দিকে দেখিয়ে বলে, ওই দেখো অনিন্দিতা, ওই দোকানের কালো মোটা ছায়ামূর্তিটা আমাদের বিছানার সামনে দাঁড়িয়ে আছে আর সমানে বলে চলেছে আমাকে ও আমাদের বাড়ির সবাইকে নাকি ও শেষ করে দেবে নাকি ও আমাদের সবাইকে। আমি ওর আঙুলের ইশারায় দেওয়ালের দিকে তাকাই, কিন্তু কাউকে দেখতে না পেয়ে বলি, কই 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 কালো ছায়ামূর্তি? কেউ তো দাঁড়িয়ে নেই ওখানে। তুমি ঘুম চোখে ভুল দেখছো, ঘুমিয়ে পড়ো। কেউ নেই, না না না, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, বললাম তো কেউ নেই। ঘুমাও, শো, তুমি শো। আরে তুমি দেখতে পাচ্ছ না অনিন্দিতা?
ওই ওই দোকানের কালো মোটা ছায়া মূর্তিটা আমাদের বিছানার সামনেই তো দাঁড়িয়ে রয়েছে, আরো সমানে বলছে আমাদের বাড়ির সবাইকে নাকি ও শেষ করে দেবে। তুমি তুমি কি দেখতে পাচ্ছ না অনিন্দিতা? আমি ওর কথা শুনি না। আমি কোনো ছায়ামূর্তি দেখতে পাচ্ছি না এই বলে আমি ওকে জোর করে শুইয়ে ঘুম পাড়িয়ে দিই। কিন্তু পরদিন সকাল হতেই দেখি ওর গায়ে ধুম জ্বর, আর সেই জ্বরের ঘুরে সমানে কি যেন উল্টো পাল্টা বলছে, কিন্তু কি বলতে লাগলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। এরপর ওর জ্বর হয়েছে দেখে আমরা প্রথমে ফ্যামিলি ফিজিশিয়ানকে ডাকি। উনি কিছু জ্বরের ওষুধপত্র আর বেশ কিছু ইঞ্জেকশনও দেন, কিন্তু কিছুতেই ওর জ্বর কমেই না। তারপর আমরা অন্য ডাক্তারকে দেখাই, কিন্তু সেও যা ওষুধ বা ইঞ্জেকশন দেয় তাতেও কিছুই কমে না। উল্টে যত দিন যায় ওর জ্বর আরও বাড়তে থাকে। এরপর অনেক ডাক্তারই দেখায়, কিন্তু ওর জ্বর কিছুতেই কমে না। আমার শাশুড়ি ওর জ্বর কমছে না দেখে আমাদের পাড়ার এক বৃদ্ধা মহিলা, যিনি যে কোনো সদ্যজাত বাচ্চা বা অন্য বড় কেউ অসুস্থ হলে নিজের হাতে নানা ধরনের জড়িবুটির ওষুধ তৈরি করে তাদের দেয়, এবং তারা সেই বৃদ্ধা মহিলার হাতের জড়িবুটির ওষুধ খেয়ে সুস্থ হয়। আমার শাশুড়িমা কী করবে বুঝতে না পেরে শেষ পর্যন্ত ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে ওনার হাতে তৈরি ওষুধ নিয়ে এসে দেবাশিসকে খাওয়াতেই ও দিন দুয়েকের মধ্যে সুস্থ হয়ে ওঠে। কিন্তু এরই মধ্যে আরও একটা দুর্ঘটনা ঘটে যায়। আচ্ছা অনিন্দিতা মা, কি ঘটনা ঘটে? নীলাম্বর বাবুর প্রশ্নের উত্তরে অনিন্দিতা আবার বলতে শুরু করে। ওর যে কাপড়ের দোকানটা ছিল সেই দোকানে একদিন কিভাবে যেন আগুন লেগে যায়। ব্যবসায় অনেক ক্ষতি হয়। ও সুস্থ হয় ঠিকই, কিন্তু দোকানে আর যায় না। সারা দিন দেওয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করতে থাকে আর বলে, ওই দেখো ওই দেখো অনিন্দিতা, ওই ছায়ামূর্তি বলছে, ও তো বলছে আমাদের বাড়ির সকলকে নাকি মেরে ফেলবে ও। বাড়িতে যখন এইরকম পরিস্থিতি, একদিন আমার শাশুড়ি, মেজজা ময়ূরী আর ননদ কেয়া সবাই মিলে গল্প করছি। অনিন্দিতার কথা বলার মাঝে নীলাম্বর বাবু প্রশ্ন করে ওঠে অনিন্দিতাকে, তোমরা যখন গল্প করছিলে তোমার ছোট দেওরের বউ সুরভি ছিল না? না কাকাবাবু, ও মাঝে মধ্যেই বাপের বাড়ি যায়, ওর বাবা তো অসুস্থ। তা সুরভির বাপের বাড়ি কোথায়? বহরমপুরের রানীহাটি গ্রামে। এরপর যা বলছিলাম, আমরা চারজন মিলে আমাদের বাড়ির বারান্দায় বসে গল্প করছি। তখন আমার মেজজা ময়ূরীর প্রেগনেন্সির মাস 5। ওর বিয়ে হয়েছে 1.5 বছর আগে। ও আমাদের সঙ্গে গল্প করতে করতে হঠাৎই বলে ওঠে, জানো বর্দি ভাই, আমার সঙ্গে না রাতের দিকে কদিন একটা ঘটনা ঘটছে। আমি জিজ্ঞাসা করলাম, কি ঘটনা রে মেজো? জানো বর্দি ভাই, এই 1 সপ্তাহ আগেই, সেই দিন ছিল বুধবার, মাঝরাতে হঠাৎই একটা গুনগুন আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। তা ঘুমটা ভেঙে যেতে আমি বিছানায় শুয়ে শুনতে পাই আমার ঘরের বারান্দায় ঘুরে ঘুরে কি যেন একটা মন্ত্র পাঠ করছে, বেশ আস্তে আস্তেই। কিন্তু মন্ত্রপাঠের আওয়াজটা আমার কানে আসতেই আমি বিছানা থেকে উঠে ঘরের খোলা জানলা দিয়ে উঁকি ঝুঁকি মেরে দেখার চেষ্টাও করি যে এত রাতে বারান্দায় ঘুরে ঘুরে কী মন্ত্রপাঠ করছে, কিন্তু আমি কাউকে দেখতে পাই না। নিজের মনের ভুল ভেবে আমি বিছানায় এসে ঘুমিয়েও পড়ি। পরদিন সকালে উঠে দরজা খুলে যা দেখি। কি দেখো মেজো বৌমা? আমি দরজা খুলতেই দেখি দরজার সামনে কে বা কারা যেন সাদা রঙের একটা পুতুল রেখে গেছে, তাতে বেশ করে তেল সিঁদুর লাগানো আর পেটে একটা পেরেক পোঁতা, সঙ্গে শুকনো লাল সিঁদুর মাখানো পাতিলেবু। দরজার সামনে ওই রকম একটা অদ্ভুত দৃশ্য দেখে আমার গাটা ভয়ে একবারে শিউরে ওঠে। আমি তখন সঙ্গে সঙ্গে আপনার মেজো ছেলেকে ঘুম থেকে তুলে ওই জিনিসগুলো দেখাতে ও ওই জিনিসগুলোকে কোনো গুরুত্ব না দিয়ে ফেলে দেয়। কিন্তু আবারও সেই একই ঘটনা পরের দিন রাতেও ঘটে, আর সকালে উঠে ওই একটা জিনিসই দেখতে পাই। গত 5 দিন ধরে আমার সঙ্গে এই একটাই ঘটনা ঘটছে জানো বর্দি ভাই। ময়ূরের মুখ থেকে এইসব কথা শুনে মা বলে ওঠে, মেজো বৌমা, তোমার সঙ্গে এই 5 দিন ধরে
এইসব ঘটনা ঘটছে, কই আমাকে বলনি তো? আসলে মা, আপনারা এই কদিন বর্দা ভাইকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন, তাই আর বলিনি। আমি ময়ূরীর মুখ থেকে এইসব কথা শুনে আমার শাশুড়ি মাকে বলি, মা, আমাদের বাড়ির ভিতর ঢুকে এইসব কাণ্ড কি করছে বলুন তো? আমিও জানি না বড় বৌমা, আমাদের বাড়ির ভেতর ঢুকে কে এইসব কাণ্ড করছে। হ্যাঁ, আর যে করছে তার সাহস বলিহারি। এরপর রাত হয়ে আসছে দেখে আমরা বাড়ির মেয়েরা যে যার নিজেদের কাজে চলে যাই। আমি যখন আমার শাশুড়ি মা, ননদ আর মেয়েকে খেতে দিচ্ছি, খাবার টেবিলে হঠাৎ করেই রান্নাঘরের বাইরে থেকে ময়ূরীর গলার আওয়াজ শুনতে পাই। বর্দি ভাই, তোমরা তাড়াতাড়ি একবার এদিকে আসো। রান্নাঘরের বাইরে থেকে ময়ূরীর গলার আওয়াজ শুনে আমরা তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে আসি, আর দেখি ময়ূরী বারান্দায় বসে হাঁপাচ্ছে। ও চোখ মুখে ভয়ের ছাপ। ময়ূরীর চোখ মুখের এই অবস্থা দেখে আমি ওর কাছে ছুটে যাই আর জিজ্ঞাসা করি, এই কি হয়েছে ময়ূরী? তুই ভাবে হাঁপাচ্ছিস কেন? কিছু কি দেখে ভয় পেয়েছিস নাকি পড়ে গেছিস? কি হয়েছে? ও তখন কাঁপা কাঁপা গলায় বলে, বর্দি ভাই। কি দেখে ভয় পেয়েছিস বল? আমার দিকে তাকা তাকা। কেউ নেই, কি হয়েছে বল? বর্দি ভাই, তোমাদের সঙ্গে গল্প করে এসে তোমার মেজো দেওরকে খেতে দিয়ে আমার খুব গরম লাগছিল বলে আমি বাথরুমে গা ধুতে যাই। গা যখন ধুচ্ছি তখন হঠাৎ আমার কানে কিছু ফিসফিস করে কথা আসে। কি যেন ফিসফিস করে ফ্যাসফ্যাসানি গলায় বলছে, তুই সন্তানের জন্ম দিতে পারবি না। তোর সন্তান পৃথিবীর আলো দেখার আগেই মরে যাবে। তোর পেটের ভিতর দেখে নিস। একটা মেয়েলি ফ্যাসফ্যাসানি গলার কথাগুলো আমার কানে আসতেই আমার বুকের ভেতর থেকে একটা হিম শীতল রক্তস্রোত বয়ে যায়। আমি তখন সঙ্গে সঙ্গে বাথরুমের এদিক ওদিক তাকাই। বাথরুমের ভিতরে কে এরকম ভাবে আমার সঙ্গে কথা বলছে। এদিক ওদিক তাকাতেই চোখ যায় বাথরুমের জানলার দিকে। ওদিকে চোখ যেতেই আমি দেখি বাথরুমের জানলার বাইরে একটা বুড়ি দাঁড়িয়ে আছে। বুড়ির চুল পুরো সাদা, স্মৃতি ভর্তি লাল সিঁদুর, আর কপালে একটা বড় টিপ। আর কি ময়ূরী, আর কি? আর হলো বর্দি ভাই, ওই বুড়ির চোখের মনি বলে কিছু নেই গো। ওই জায়গায় দুটো বড় বড় কালো কোটর, আর ওনার গায়ের রংটা কেমন সাদা ফ্যাট ফ্যাট করছে। সেই বুড়িটা বাথরুমের জানলার গ্রিল ধরে আমার দিকে তাকিয়ে খিক খিক করে হেসে বলছে, তুই সন্তানের জন্ম দিতে পারবি না। তোর সন্তান পৃথিবীর আলো দেখার আগেই মরে যাবে। তোর পেটের ভিতর দেখে নিস। বুড়িটাকে জানলার বাইরে ওই বিভৎস কুৎসিত রূপ দেখে এই কথাগুলো শুনে আমি সঙ্গে সঙ্গে ভয়ে বাথরুম থেকে বেরিয়ে আসি। আর বেরিয়ে আসার সময় বুড়ি আমাকে বলছে, তুই সন্তানের জন্ম দিতে পারবি না। তোর সন্তান পৃথিবীর আলো দেখার আগেই মরে যাবে। তোর পেটের ভিতর। ময়ূরী এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বর্দি ভাই, আমার সন্তানের কিছু হবে না তো বর্দি ভাই? আমার সন্তান। আমি তখন ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলি, আমরা বাড়ির সবাই আছি তোরে। আমরা থাকতে তোর সন্তানের কিচ্ছু আমরা হতে দেব না। তোর সন্তান তো আমাদেরও সন্তান। তুই এত কেন ভাবছিস? তোর সন্তান খুব সুস্থভাবেই জন্ম নেবে। কাঁদিস না, নিজেকে সামলা ময়ূরী, নিজেকে সামলা। দেখিস তোর সন্তান সুস্থভাবেই এই পৃথিবীর বুকে জন্ম নেবে। ময়ূরীর সঙ্গে এই ঘটনা ঘটার পর বাড়িতে বেশ কিছুদিন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এরই মধ্যে সুরভিও বাপের বাড়ি থেকে ফিরে আসে। সুরভি বাপের বাড়ি থেকে ফেরার দিন 2 পর আমি সন্ধেবেলা মেশিনে সেলাই করছিলাম, আর ইন্দ্রাণী আমার পাশেই বসে পড়ছিল। পড়তে পড়তে হঠাৎই ইন্দ্রাণী আমাকে বলে ওঠে, মা তোমাকে একটা কথা বলবো। কি কথা? মা, আমি তোমাকে যেটা বলবো এখন তুমি কিন্তু বাড়ির কাউকে বলবে না, প্রমিস করো। বাবা,
কি এমন কথা যার জন্য তোর কাছে আমায় প্রমিস করতে হবে আর বাড়ির কাউকে বলা যাবে না? কি কথা? হ্যাঁ, ছোট কাকিমার কথা, তাই বাড়ির কাউকে বলতে বারণ করছি তোমাকে। ছোট কাকিমাকে নিয়ে তোর এমন কি কথা যে বাড়ির কাউকে আমি বলতে পারবো না? আচ্ছা আগে বল দেখি। আমার কথা শুনে সুরভি সম্পর্কে আমার মেয়ে যা বলে, মা জানো তো, 2 দিন আগে, রাত তখন কটা হবে, 1:30 কিংবা 2টো, আমি পড়াশুনো শেষ করে শুতে যাওয়ার আগে ঘর থেকে বেরিয়ে যেই বাথরুমে যাব, দেখি ছোট কাকিমা না একটা জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে মেজো কাকিমার ঘরের সামনে বসে কি যেন বিড়বিড় করে মন্ত্র পড়ছে, আর হাতে কিছু একটা জিনিস নিয়ে ফু ফু করে দরজার দিকে ছুঁড়ে ছুঁড়ে মারছে, আর হাতের ওপর জ্বলন্ত মোমবাতিটা ঘোরাচ্ছে। আমি ছোট কাকিমার এইসব অদ্ভুত কার্যকলাপ দেখে একটু অবাক হয়ে যাই, আর মনে মনে ভাবি ছোট কাকিমা এত রাতে মেজো কাকিমার ঘরের সামনে কি করছে এসব। এরপর ছোট কাকিমা কি করছে দেখার জন্য যেই আমি বারান্দা থেকে নামতে যাব, হঠাৎ কে যেন আমার কানের কাছে এসে কর্কশ কণ্ঠে বলে গেল, তুমি বাচ্চা মেয়ে, এসব দেখতে নেই, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। কর্কশ কণ্ঠে কথাগুলো আমার কানে আসতেই বুকটা ভয়ে ছ্যাদ করে ওঠে। আমি সঙ্গে সঙ্গে পিছন ফিরে দেখতে যাব যে কে আমার কানের সামনে এসে ওই কথাগুলো বলল, কিন্তু আমি পিছন ফিরে কাউকেই আর দেখতে পাই না। এরপর আমি ভয়ে তাড়াতাড়ি ঘরে এসে শুয়ে পড়ি, কিন্তু ঘরের ভিতর থেকে না ছোট কাকিমার মন্ত্র উচ্চারণের আওয়াজ পাই, জানো মা। আমি তখন ওর দিকে তাকিয়ে বেশ কড়াভাবেই গম্ভীর গলায় বলি, কি করতে দেখেছিস তুই ছোটকে গতকাল সন্ধেবেলায়? গতকাল সন্ধেবেলা 7টার সময় তুমি বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে বেরিয়ে যাওয়ার পর ঠাকুমা তো পাশের বাড়ির ননিবালা দিদার সঙ্গে গল্প করতে গিয়েছিল, আর পিসি তো পড়াতে গিয়েছিল। মেজো কাকিমা উপরে নিজের ঘরেই ছিল, তখনও তো মেজো কাকু ফেরেনি, আর আমি তো নিজের ঘরে বসে পড়ছি। পড়তে পড়তে রিনি ফোন করে, ঘরে না নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, এই জন্য আমি বাইরে গিয়ে বারান্দায় ঘুরতে ঘুরতে রিনির সঙ্গে ফোনে কথা বলছিলাম। ঠিক তখনই আমার চোখ যায় ছোট কাকিমার ঘরের জানালায়। সেই দিকে চোখ যেতেই আমি দেখি ঘরের ভিতর থেকে অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছে। সেই দেখে আমি সঙ্গে সঙ্গে রিনির ফোনটা কেটে দিয়ে নিচে যাই দেখার জন্য যে ছোট কাকিমার ঘরের জানলা থেকে ওইভাবে ধোঁয়া বেরোচ্ছে কেন। নিচে গিয়ে ছোট কাকিমার ঘরের জানলার সামনে দাঁড়াতেই জানলা দিয়ে যা দেখি। এই কথা বলে ইন্দ্রাণী চুপ করে যায়। আমি তখন তাকে জিজ্ঞাসা করি, কি দেখেছিস বলবি তো? আমি দেখি ছোট কাকিমা ঘর অন্ধকার করে ঘরের মাঝখানে আগুন জ্বালিয়ে সেই আগুনের পাশে কতগুলো কঙ্কালের নরম মুন্ডু সাজিয়ে বিড়বিড় করে কি একটা মন্ত্র পাঠ করছে, সেই সঙ্গে মাঝে মাঝে ওই আগুনে কি যেন দিচ্ছে। আর জানো তো, ছোট কাকিমার পরনে তখন কালো রঙের শাড়ি, গলায় অসংখ্য কালো কালো মালা, আর কপালে কালো বড় টিপ। ওই উদ্ভট পোশাকে ছোট কাকিমাকে চেনাই যাচ্ছে না। ছোট কাকিমা ওই আগুনে কি একটা দিতে দিতে আগুনের দিকে তাকিয়ে চোখ গোল গোল করে বলছে বেশ ক্রুদ্ধ কণ্ঠে, ওর পেটের ডিমটাকে শেষ করে দে, ওর পেটের ডিমটাকে শেষ করে দে। এই কথা বলছে আর সমানে মাথাটাকে গোল গোল করে চারিদিকে পাগলের মতো ঘোরাচ্ছে। আমি ছোট কাকিমার ওই রকম ভয়ঙ্কর রূপ আর ওই রকম অস্বাভাবিক আচার আচরণ দেখে ভয় উপরে চলে আসি। ইন্দ্রাণীর মুখে সুরভি সম্পর্কে এই সমস্ত কথা শুনে আমি একটু রেগে যাই আর বলি, তুই ছোট কাকিমার সম্পর্কে বাজে কথা বলার কি কোনো জায়গা খুঁজে পাসনি? হ্যাঁ, আমাকে এসে বলছিস? যা গিয়ে পড়তে বস। এই কথা বলে ওকে খানিকটা বকাঝকা করি। আচ্ছা অনিন্দিতা, তোমার মেয়ে ইন্দ্রাণী যে সুরভিকে ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে কী সব করতে দেখেছিল, তুমি কোনোদিনও এইসব সুরভিকে করতে দেখেছো? বা ওর মধ্যে কোনো অদ্ভুত আচার আচরণ লক্ষ্য করেছো? নীলাম্বর বাবুর প্রশ্নের উত্তরে অনিন্দিতা বলল, না কাকাবাবু, ওকে কোনো দিনও আমি এসব করতেও দেখিনি। আর ওর মধ্যে অদ্ভুত আচার আচরণ খুব একটা লক্ষ্যও করিনি, কিন্তু ওর বাপের বাড়ি যায় 2 দিন ছাড়া ছাড়া, এটাই ওর একটু যা দোষ। এমনিতেও ভীষণ মিশুকি, খুব ভালো মেয়ে। আচ্ছা, সুরভি কি তোমাদের সঙ্গেই থাকে? মানে
তোমাদের সঙ্গেই খাওয়া দাওয়া করে? হ্যাঁ কাকাবাবু, ওর হাড়ি এখনো পর্যন্ত আলাদা হয়নি। আসলে নতুন নতুন বিয়ে হয়েছে তো, তার জন্য 1-2 বছর পর হয়তো ওরা আলাদা হবে। এখন আমাদের সঙ্গে একই হেসেলে রান্না বান্না করে। আচ্ছা অনিন্দিতা, একটু মনে করে বলো তো, তোমার স্বামীর ভাতের মধ্যে যখন ওই সিঁদুর মাখানো পাটি, লেবু আর চুল পাওয়া গিয়েছিল, তখন কি ও তোমাদের বাড়িতেই ছিল না বাপের বাড়িতে ছিল? কাকাবাবু, ও এই বাড়িতেই ছিল, কিন্তু যখন দেবাশিস খেতে বসেছিল ও তখন বাড়িতে ছিল না। ওর বরের সঙ্গে কি একটা কাজে সেদিন ওকে বেরোতে হয়েছিল। আচ্ছা, বলছি কি, মানে আমি আপনাকে কাকাবাবু বলে ডাকছি। আচ্ছা কাকাবাবু, হঠাৎ আপনি আমাকে এই প্রশ্ন কেন করছেন সুরভি সম্পর্কে? ওকে কি আপনি সন্দেহ করেন এই ঘটনার জন্য? না, এমনি জিজ্ঞাসা করলাম। অনিন্দিতা আবার বলতে শুরু করে। এরপর প্রায় দিনই ময়ূরী এসে আমাকে বলতো, বর্দি ভাই, আমার সারা রাত ঘুম হয় না, আমি সারা রাত জেগে কাটাই। আমি ওর কথা শুনে জিজ্ঞাসা করলাম, কেন, কি জন্য? তোর যে এ সময় ঘুমের বড় দরকার রে, এরকমভাবে না ঘুমোলে তো চলবে না। না বর্দি ভাই, আমি এই কদিন রাতে যেই চোখ বন্ধ করে ঘুমোতে যাচ্ছি, আমার শুধু মনে হচ্ছে কি যেন আমার মুখের সামনে মুখ এনে ফ্যাস ফ্যাসানি গলায় বলছে, তোর পেটের সন্তান কোনোদিন পৃথিবীর আলো দেখতে পাবে না, তার আগে সব শেষ হয়ে যাবে। ফ্যাস ফ্যাসানি গলার আওয়াজটা কানে শুনতে পেতে আমি সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। কিন্তু আমার শুধু মনে হতে থাকে আমার বিছানার চারপাশে কি যেন একটা ঘুরছে। ময়ূরীর এইসব কথা শুনে আমি ওর গায়ে মাথায় হাত বুলিয়ে বলি, এ তোর মনের ভ্রম। এই সময় মেয়েদের একটু নানা ধরনের ভ্রম হয়, বুঝলি? এ নিয়ে চিন্তা করিস না, দেখবি তোর সন্তান জন্মানোর পর সব ঠিক হয়ে গেছে। দেখতে দেখতে ময়ূরীর 7 মাস চলে এলো। তখন ওর ভরা মাস চলছে। সেই সময়ে আমরা বাড়িতে মেয়েরা মিলে সাধের আয়োজন করি ময়ূরীর জন্য। অস্বাভাবিকভাবে ওর সাধের দিনই একটা ঘটনা ঘটে। আমি আর আমার শাশুড়ি মিলে ও যা যা খেতে ভালোবাসে সেই সমস্ত ব্যঞ্জন রান্না করি। এরপর মেয়েলি আচার অনুষ্ঠান সব মিটে যাওয়ার পর যখন ও খেতে বসে, ময়ূরী যেই অন্য খাবারগুলো খাওয়ার আগে পায়েসটা মুখে দিতে যাবে, হঠাৎ চিৎকার করে ওঠে, এ কি বর্দি ভাই, পায়েসের মধ্যে এগুলো কি? ময়ূরীর চিৎকার শুনে আমরা সঙ্গে সঙ্গে পায়েসের বাটির দিকে তাকাতেই দেখি ওর মধ্যে হলুদ হলুদ কি একটা যেন গুঁড়ো, আর তার সঙ্গে কাকের পালক আর বিড়ালের লোম। আমি আর মা ময়ূরীর পায়েসের মধ্যে এই জিনিসগুলো দেখে ভয়ে চমকে উঠি। শাশুড়ি মা ভয় কাঁপতে কাঁপতে আমার হাত খিঁচে ধরে বলে, বড় বৌমা, ময়ূরী, পায়েসের মধ্যে এই সব জিনিস এলো কোথা থেকে? আমরা যখন খাবারগুলো বাড়ছিলাম তখন তো এগুলো ছিল না। জানি না মা, কি করে এলো এই জিনিসগুলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর আমরা সেই পায়েসটা ফেলে দিয়ে নতুন করে আবার একটা বাটিতে পায়েস দিই, আর ভাবতে থাকি এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা রান্না সত্ত্বেও এইসব জিনিসপত্র আসে কোথা থেকে। এরপর একটা করে যত মাস এগোতে থাকে তত ময়ূরীর মধ্যে অদ্ভুত অদ্ভুত আচার আচরণ লক্ষ্য করা যায়, এবং প্রায় দিনই আমাদের ঘরে এসেও বলতে থাকে, মা, বর্দি ভাইও বলছে আমার বাচ্চাটাকেও আমার কাছ থেকে নিয়ে যাবে, আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখতে দেবে না। এছাড়া প্রতিদিন সকাল হলেই ময়ূরী আমাদের ডেকে দেখাতো, দেখো বর্দি ভাই, আমার ঘরের সামনে গত 3 মাস ধরে এই লাল সিঁদুর মাখানো পুতুলটার পেটে পেরেক পুঁতে কে যেন ফেলে রেখে যাচ্ছে, একবার দেখো। আমি আর মা দেখতাম সত্যিই প্রতিদিন সকালবেলা উঠে ময়ূরীর কথা অনুযায়ী ওর ঘরের দরজার সামনে কি বা কারা যেন আমাদের বাড়ির সব অলক্ষীর সাদা পুতুলের গায়ে লাল সিঁদুর মাখিয়ে পেটে পেরেক পুঁতে ময়ূরীর ঘরের দরজার সামনেই ফেলে রেখে গেছে। এরপর ময়ূরীর যখন 9 মাসের শেষের দিক চলছে, তখন বাড়িতে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়।
সেই দিন রাতে আমরা 5 জন খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে চলে যাই। ঘরে গিয়ে আমি রাতের বিছানা করছি আর টিভি দেখছি, হঠাৎ নিচতলা থেকে আমার মেজোটায় রক্তিমের চিৎকার শোনা যায়। বড় বৌদি, বড় মা, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে আসো, ময়ূরী বাথরুমে পা স্লিপ করে পড়ে গেছে। রক্তিমের চিৎকার শুনে আমি, মা, কেয়া সঙ্গে সঙ্গে রক্তিমের ঘরে ছুটে যাই আর ওর ঘরের বাথরুমে ঢুকে দেখি ময়ূরী উপর হয়ে বাথরুমের বেসনের সামনে হাত পা ছড়িয়ে পড়ে আছে আর বাথরুমের সাদা মেঝেতে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। সেই সঙ্গে ময়ূরী কাঁদতে কাঁদতে বলছে, আমাকে বলেছিল না ওর বাচ্চাটাকে নিয়ে যাবে, ওর বাচ্চাটাকে ঠিক নিয়ে গেল, ওর বাচ্চাটাকে নিয়ে গেল। আমরা 3 জন ময়ূরীর ওই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকে ওকে চিৎ করে শোয়াই। ও অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা বাড়ির সবাই মিলে ধরাধরি করে ওকে আমাদের গ্রামের হাসপাতালে নিয়ে যাই ঠিকই, কিন্তু ময়ূরীর পেটের বাচ্চাটাকে আর বাঁচানো যায়নি, পেটের ভেতরেই সে মারা যায়। এরপর ময়ূরী সুস্থ হয়ে বাড়ি আসে ঠিকই, কিন্তু ও সব সময় আমাকে বলতো, বর্দি ভাই, আমি বলেছিলাম না আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। হ্যাঁ, দেখলে ঠিক আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল। আমি ওকে বাঁচাতে পারলাম না। আমি ময়ূরীকে বারবার জিজ্ঞাসা করেছিলাম, তুই সেদিন বাথরুমে পড়ে গেলি কি করে? কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি, শুধু ফ্যাল করে আমার দিকে তাকিয়ে একই কথা বলতো। ময়ূরীর সঙ্গে এই ঘটনা ঘটার দিন 2 পর ইন্দ্রাণী আমাকে এসে একটা অদ্ভুত কথা বলে। রাতের সবার খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর সবাই যখন যে যার ঘরে চলে গিয়েছিল, আমি তখন সকালের রান্নার জন্য সবজি কাটছি। রান্নাঘরে বসে সবজি কাটতে কাটতে হঠাৎ পিছন থেকে ইন্দ্রাণীর গলা শুনতে পাই। মা, শোনো না, তোমার সঙ্গে একটা কথা আছে। কি কথা বল? ও তখন আমার সামনে এসে বসে আর বলে, মা, জানো তোমরা সেই দিন মেজু কাকিমাকে নিয়ে যখন হাসপাতালে যাচ্ছিলে, তখন না আমি ওপরের বারান্দা দিয়ে দেখি ছোট কাকিমা মেজু কাকিমার দিকে তাকিয়ে কেমন একটা যেন হাসছে। ছোট কাকিমার সেই হাসির মধ্যে যেন কিছু একটা রহস্য লুকিয়েছিল। ইন্দ্রাণীর মুখ থেকে এই কথা শুনে ওকে সেই দিন আমি কিচ্ছু বলি না। রান্নাঘরের কাজকর্ম সেরে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। মাঝরাত্রে বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছিল বলে আমি ঘুম থেকে উঠে যেই ঘরের দরজা খুলে বারান্দা পেরিয়ে বাথরুমে যাব, হঠাৎই দেখি একটা ছায়ামূর্তি যেন বারান্দা থেকে হুশ করে সরে গেল। কিন্তু কোথায় সেই ছায়ামূর্তি? আমি তো দেখতে পেলাম না। আর এছাড়া সেই ছায়ামূর্তি ছেলে না মেয়ে, কি ছিল সেটাও দেখতে পেলাম না অন্ধকার থাকার জন্য। এরপর আমার কি মনে হতে বারান্দার আলো জ্বালাই আর দেখি একতলায় যাওয়ার সিঁড়ির মুখে একটা কালো রঙের পুতুল পড়ে এবং সেই পুতুলটার গলায় পিরিক পোঁতা। আমি এই দৃশ্য দেখে চমকে উঠি আর ভাবি বাড়িতে হয়তো কারোর আবার কোনো বিপদ ঘনিয়ে আসছে। এরপর পরপর 3 দিন রাতে আমি একই দৃশ্য দেখি। আমাদের একতলার যাওয়ার সিঁড়ির মুখে একটা কালো রঙের পুতুল পড়ে, সেই পুতুলটার গলায় একটা পেরেক গোছা। এরপর অনিন্দিতা উঠে নীলাম্বর বাবুর পায়ে পড়ে আর হাত জড়ো করে বলে, কাকাবাবু, আমার মনে হয় আমার বাড়ির কারোর ওপর কোনো বিপদ ঘনিয়ে আসছে। পুতুলটা সেই ইঙ্গিত দিচ্ছে মনে হয়। আপনি দয়া করে আমাদের পরিবারটাকে বাঁচান কাকাবাবু, আমাদের পরিবারটাকে বাঁচান। অনিন্দিতাকে ওভাবে পায়ে পড়ে কাঁদতে দেখে নীলাম্বর বাবু অনিন্দিতাকে তুলে বলে, কেঁদো না, আমি তোমার বাড়ি আজই যাব। তোমার পরিবারের সদস্যের উপর একের পর এক বিপদের কাহিনী যা শুনলাম, আমার ব্যাপারটা ঠিক লাগছে না গো। সেই সঙ্গে তোমার ছোট যা সুরভিকে খুব রহস্যময় মহিলা মনে হচ্ছে। আর তোমার মেয়ে ইন্দ্রাণী সুরভি সম্পর্কে যে কথাগুলো তোমাকে বলেছে, সেইগুলো যদি ঠিক হয় তাহলে বলবো তোমরা খাল কেটে কুমির নিজেদের বাড়িতে নিজেরাই এনেছো। এরপর নীলাম্বর বাবু বেশি দেরি না করে কিছু টুকিটাকি জিনিস নিজের ব্যাগের ভেতর ভরে নিয়ে অনিন্দিতা ও বিজয়াকে নিয়ে রায়গঞ্জ গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন।
গাড়িতে যেতে যেতে নীলাম্বর বাবু অনিন্দিতাকে প্রশ্ন করে, আচ্ছা অনিন্দিতা মা, তোমার ছোট দেওর অগ্নির সঙ্গে সুরভির কি সম্বন্ধ করে বিয়ে দিয়েছিলে তোমরা? না কাকাবাবু, সম্বন্ধ করে তো না, অগ্নি নিজেই সুরভিকে পছন্দ করে বিয়ে করে এনেছে। অনিন্দিতার মুখ থেকে এই কথা শুনে নীলাম্বর বাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই সুরভির সঙ্গে তোমার ছোট দেওর তার দেখা হলো কি করে? আমার ছোট দেওরের ট্রান্সপোর্টের বিজনেস, ওই বিজনেসের জন্য ওকে নানা জায়গায় গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে হয়। আজ থেকে বছর দেড়েক আগে ও ট্রান্সপোর্টের বিজনেসের জন্য বহরমপুরের রানীহাটি গ্রামে সুরভিদের বাড়িতে কি একটা কাজে গিয়েছিল। সেখানে গিয়ে সুরভির সঙ্গে প্রথম আলাপ হয়। তারপর প্রায় অগ্নি সুরভির বাড়িতে যেত ওর সঙ্গে দেখা করতে। এরপর ওকে একদিন আমরা জিজ্ঞাসা করি ও কেন প্রায় বহরমপুর যায়। এই কথা জিজ্ঞেস করাতে ও জানায় যে ওর নাকি বহরমপুরের রানীহাটি গ্রামের এক মেয়েকে পছন্দ এবং তাকে ভালোবাসে। তার নাম সুরভি। সুরভি ওর থেকে বছর দুয়েকের বড়। মা ওর মুখে এই কথা শুনে প্রথমে আপত্তি করে এবং ওদের সম্পর্কটা নিয়ে মেনেও নিতে চায় না। কিন্তু সম্পর্কটা মেনে নিতে না চাইলেও শেষকালে অগ্নির জেদের কাছে মা হার মানেন এবং ওদের 4 হাত কার্যত বাধ্য হয়েই এক করে দেন। অনিন্দিতার কাছ থেকে এই সমস্ত কথা শুনে নীলাম্বর বাবু অবাক হয়ে বলে, অগ্নির থেকে সুরভি 2 বছরের বড়? হ্যাঁ কাকাবাবু। আমার মনে হয় অনিন্দিতা, এই সুরভি তোমার ছোট দেওরকে বশ করে বিয়ে করেছে। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই সুরভি যে সে মেয়ে নয় গো মা। আমার যা মনে হচ্ছে এর পেছনে ডাকিনী তন্ত্র সাধনা বা কোনো প্রেত মূর্তির ক্রিয়াকলাপ আছে। নীলাম্বর বাবুর মুখ থেকে এই কথা শুনে অনিন্দিতা অবাক গলায় বলে, আপনি কি বলছেন কাকাবাবু? সুরভি তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত? আমি এখন ঠিক বলতে পারছি না, কিন্তু আমার আন্দাজও এইসবের সঙ্গে যুক্ত। সেটা তোমাদের বাড়িতে গেলেই স্পষ্ট হয়ে যাবে। এরপর রাত 10টা নাগাদ রায়গঞ্জ গ্রামে অনিন্দিতার শ্বশুর বাড়িতে নীলাম্বর বাবু পা দিতেই নীলাম্বর বাবুর শরীরটা কেমন যেন ভারী হয়ে গেল। তারপর অনিন্দিতার বাড়ির সদর দরজা দিয়ে ঢুকে উঠানে দাঁড়িয়ে বাড়ির চারিদিকটা দেখে নিলেন। অনিন্দিতার দিকে তাকিয়ে গম্ভীর গলায় নীলাম্বর বাবু বললেন, তোদের এই বাড়িতে একটা মূর্তি ঢুকেছে। সেই মূর্তি তোদের বাড়ির সবার সর্বনাশ করছে। নীলাম্বর বাবুর কথা শুনে এক বৃদ্ধা মহিলা হাত জড়ো করে কাঁপা কাঁপা গলায় বলে ওঠেন, মূর্তি ঢুকেছে কাকাবাবু? নীলাম্বর বাবু বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে বললেন, ডাকিনী মূর্তি মাসিমা। এই মূর্তি যার বাড়িতে একবার প্রবেশ করবে সেই বাড়ির প্রত্যেক সদস্যের একটা প্রাণহানি বা বিপদের সম্মুখে পড়তেই হবে। এই মূর্তি খুবই সাংঘাতিক। নীলাম্বর বাবু উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনিন্দিতার শাশুড়ি মধুবালাকে যখন এই কথা বলছিলেন, হঠাৎ উনি দেখলেন 22-23 বছরের একটা কম বয়সী বউ দোতলা সিঁড়ি থেকে তাড়াতাড়ি করে নেমে এসে অনিন্দিতাকে জড়িয়ে ধরে আর চারিদিক চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পাগলের মতো বলে, জানো বর্তি ভাই, ও আবার এসেছিল। এসে বলছিল আমার সন্তানকে আগের বারও নিয়ে গেছে, এবারও নিয়ে যাবে বলেছে। ও বর্তি ভাই, ও আমাকে বাঁচতে দেবে না। বর্তি ভাই, ও আমাকে বাঁচতে দেবে না। ও আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। নীলাম্বর বাবু অচেনা বউটার ওইসব কথাবার্তা শুনে অনিন্দিতার দিকে তাকাতেই অনিন্দিতা বলে, এই হলো আমার মেজোজা ময়ূরী। ময়ূরীকে দেখে নীলাম্বর বাবু এগিয়ে আসে আর ওর মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করে, কে তোমাকে মেরে ফেলবে মা? ময়ূরী তখন পাগলের মতো চোখ গোল গোল করে বলতে থাকে, ওই বুড়ি মহিলাটা আমাকে মেরে ফেলবে আমাকে।
ময়ূরীর মুখে এই কথা শুনে নীলাম্বর বাবু অনিন্দিতার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আপনাদের বাড়ির ছোট বউ সুরভিকে দেখছি না তো? মধুবালা দেবী বললেন, কাকাবাবু, ও বাপের বাড়িতে গেছে। আজ সকালেই ওর বাবা নাকি খুব অসুস্থ। ময়ূরীর বাপের বাড়িতে যাওয়ার কথা শুনে নীলাম্বর বাবু অনিন্দিতার দিকে তাকিয়ে বলে ওঠে, সুরভির ঘর কোনটা অনিন্দিতা? অনিন্দিতা তখন একতলার বারান্দার একটা কোণের বন্ধ ঘর দেখিয়ে বলল, ওই যে। নীলাম্বর বাবু তখন একতলার বারান্দার সেই বন্ধ ঘরের সামনে গিয়ে দেখল ঘরের দরজায় তালা মারা। ঘরের দরজায় তালা দেখে নীলাম্বর বাবু অনিন্দিতার দিকে তাকিয়ে বলল, আপনারা তাড়াতাড়ি একটা হাতুড়ি নিয়ে আসুন তো, তালাটা ভাঙতে হবে। নীলাম্বর বাবুর এই কথা শুনে মধুবালা দেবী জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি ছোট বৌমার ঘরের তালা ভাঙছেন কেন? নীলাম্বর বাবু মধুবালা দেবীর দিকে তাকিয়ে বললেন, একটু পরেই সব জানতে পারবেন। অনিন্দিতা হাতুড়ি আনতে নীলাম্বর বাবু সেই হাতুড়ি দিয়ে সুরভির ঘরের বন্ধ দরজার তালার গায়ে দু একবার মারতে সেই তালা ভেঙে যায়। তালাটা ভেঙে যেতে নীলাম্বর বাবু, অনিন্দিতা, বাড়ির বাকিরা সুরভির ঘরে ঢুকতেই একটা তীব্র ঝাঁঝালো গন্ধ ওদের নাকে এসে ধাক্কা মারে ঠিকই, কিন্তু পরক্ষণেই সেই ঝাঁঝালো গন্ধটা কেটে যায়। এরপর অনিন্দিতা সুরভির ঘরের আলোগুলো জ্বালাতে চমকে ওঠে, আর নীলাম্বর বাবু আর বাড়ির বাকিরা দেখে সুরভির ঘরের সারা দেওয়ালে কালো লাল রং দিয়ে কিসব তন্ত্রমন্ত্রের যন্ত্র আঁকা, সেই সঙ্গে ঘরের নানান জায়গায় লাল, সাদা, কালো ছোট ছোট পুতুল ঝোলানো, আর ঘরের মাঝখানে একটা বড় যজ্ঞ বেদি। সেই বেদির সামনে 4 ফুটের হাইটে একটা মূর্তি রাখা। মূর্তিটা কালী ঠাকুরের মতো খানিকটা দেখতে। মূর্তিটার গায়ের রং পুরো লাল, মুখটা পুরো কালো। মূর্তির চোখ দুটো বড় বড়, সে তাকানোর মতো নয়, যেন সব ধ্বংস করে দেবে। এছাড়া মূর্তিটার চুলের রং পুরো লাল, আর মূর্তিটার গায়ে কোনো বস্ত্র নেই। এছাড়াও ওই মূর্তি আর যজ্ঞবেদীর আশেপাশে নানা ধরনের নরকঙ্কালের মুন্ড, আরও নানা ধরনের জিনিসপত্র ছড়ানো ছিটানো, আর ঘরের দেওয়ালে নানা তাকে নানা ধরনের কাঁচের বয়াম আর বই রাখা। এছাড়া ঘরে আরও নানা ধরনের সাধনার জিনিসপত্র রাখা। সুরভির ঘরের এই অবস্থা দেখে মধুবালা দেবী ওইখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়, আর অনিন্দিতা ঘরের চারিদিকে তাকাতে তাকাতে কাঁদতে কাঁদতে বলে, আমার বিয়ে তাহলে ঠিকই দেখেছিল সেই দিন। আমি ওকে বিশ্বাস করিনি। সেই দিন যদি ওকে আমি বিশ্বাস করতাম, তবে বোধহয় আমার নিজের সন্তানটা কিভাবে অকালে। অনিন্দিতাকে কাঁদতে দেখে নীলাম্বর বাবু বলে ওঠেন, অনিন্দিতা মা, কেঁদে লাভ নেই। এখন যা হওয়ার হয়ে গেছে। এখন যত দ্রুত সম্ভব এই প্রেত মূর্তিকে ধ্বংস করতে হবে। এই প্রেত মূর্তি এই বাড়িতে বেশিক্ষণ থাকলে ময়ূরী মায়ের সর্বনাশ হয়ে যাবে যে। এই কথা বলে নীলাম্বর বাবু যজ্ঞবেদীর সামনে থেকে প্রেত মূর্তিটা তুলে ঘরের বাইরে বেরিয়ে এসে উঠোনের মাঝখানে মূর্তিটাকে রেখে ব্যাগ থেকে একটা ছোট কাঁচের বোতল মতো বের করে। সেই বোতলে থাকা কিছুটা তরল ওই মূর্তিটার গায়ে ঢেলে দেয়। তারপর দেশলাই কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে ওই মূর্তিটার গায়ে দিতে মূর্তিটা সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুনে জ্বলে ওঠে। এছাড়া মূর্তিটা আগুনে দাউ দাউ করে জ্বলার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস সবাই লক্ষ্য করে। মূর্তিটা যখন আগুনে জ্বলছিল, ওর ভেতর থেকে একটা কালো
মানুষের মতো অবয়ব বেরিয়ে এসে হুঁশ করে ওপরে গিয়ে মিলিয়ে যেতেই অনিন্দিতার হাতে ধরা ফোনটা বেজে ওঠে। অনিন্দিতা ফোনের দিকে তাকাতেই দেখে সুরভির বাপের বাড়ি থেকে সুরভির মা ফোন করেছে। ফোনটা রিসিভ করতে ফোনের ওপাশ থেকে সুরভির মায়ের কান্না মাখানো গলা শোনা যায়। সে কাঁদতে কাঁদতে অনিন্দিতাকে বলছে, হ্যালো হ্যালো অনিন্দিতা, অনিন্দিতা, সুরভি আর নেই, ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে চিরদিনের মতো। সুরভির মায়ের মুখ থেকে এই কথা শুনে অনিন্দিতা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কি 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 করে এসব হলো মাসিমা? কি করে হলো? রান্না করে ও রান্না করছিল, তারপর কিভাবে যেন ওর গায়ে আগুন লেগে যায়। আমরা জানি না, ওর চিৎকার চেঁচামেচি শুনে আমি আর ওর বাবা রান্না করে ছুটে যাই, আর গিয়ে দেখি ও জ্বলন্ত অবস্থায় রান্না করে ছুটোছুটি করছে আর চিৎকার করে সমানে বলছে, মেরে ফেললো, ওরা আমাকে মেরে ফেললো, ওরা আমার গায়ে হাত দিয়েছে। ও যখন এই কথাগুলো বলছিল, আমি আর ওর বাবা ওর সেই কথাগুলোর কোনো মানেই বুঝতে পারছিলাম না, মানে কিছুই বুঝতে পারছিলাম না ও কি বলতে চাইছে। শুনছিলেন সুকান্ত দাসের কলমে তান্ত্রিক নীলাম্বর বানুজ্জে সিরিজের প্রথম গল্প প্রেত মূর্তি সাধনা। আজকের গল্প পাঠে আমি সৌরভ। অনিন্দিতার চরিত্রে খুশি, বিজয়া, সায়ন্তিকা, ময়ূরী, বর্ণালী, মধুবালা দেবী, মৌমিতা, ইন্দ্রাণী, মধুরা, দেবাশিস, বুবাই, সুরভি বা প্রেত, সুস্মিতা, সুরভির মা কৃষ্ণকলি, সুরেন, রুদ্র, রক্তিম, আকাশ ও তান্ত্রিক নীলাম্বর বানুজ্জের চরিত্রে নিত্যানন্দ চক্রবর্তী। গল্পের নাট্যরূপ পাপিয়া, শব্দগ্রহণ জয়া, ধ্বনি পরিকল্পনা ও আবহ ইঙ্ক প্লেস ক্রিয়েশন, প্রচার অলঙ্করণ পিয়ালি, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।